আমাকে ফোন দেয় আব্বু কথা বলার জন্য। তো এক এক ফোনে আব্বু হচ্ছে আমার সাথে বলতেছে যে এটা তো আসলে কোনো ডিসকাশনের ব্যাপার না, আমি তো মাফ চাবো না, এটা জানানোর জন্য আমাকে এক ফোনে সে বলছে। কিন্তু আমি তো একজন জলজান্ত মানুষের সাথে কথা বলছি, যার কবর খোঁড়া আমি এদিকে আব্বুর খবর খুঁজছি আর কি। তো এই ভাইয়া বাসায় যেদিন গুম হয় সেদিন সে বাসায় যখন যাচ্ছে ওই সময় আমাকে ফোন করছে, ভাইয়া একটু রোজা রাখছিল, তো ভাইয়া বলতো সুমাইয়া আয় আমরা একসাথে খাই, আমরা আয়, মানে সে খুব আমাকে চেষ্টা করতেছে আনানোর জন্য। আর আমি তার সাথে খুবই একটা রাগ দেখালাম যে না তোমার সাথে আমি খাবো না। সবার কাছে মনে হচ্ছে যে আব্বুর রায় কার্যকর করার জন্য ওনাকে নিয়ে যাচ্ছে। তো উনি বারবার আমাদেরকে সান্ত্বনা দিচ্ছিল যে দেখো আমি চলে গেলে আরমান চলে আসবে, ওরা আমার জন্য আরমানকে নিয়ে যাচ্ছে। আপনার বাবা কখন কিভাবে জানতে পারেন যে দেশে আরমান অপহরণ বা গুম? ওটা তো ওই যে আব্বুর রায় হলো, আব্বুর রায় কার্যকর সেপ্টেম্বরে হলো। তো আব্বুর সাথে দেখা করে আসছে দুদিন আগে। তারপর সেদিন যেদিন ভাইয়াকে নিয়ে যাওয়া হয় তার আগের দিন আমি মালয়েশিয়া থেকে আসি, যেহেতু আব্বুর রায় কার্যকর করার টাইম চলে আসছে তখন দেখা করতে। তো এরপরেই আব্বুর সাথে আবার আরেকদিন মিট আপ করার কথা ছিল, তার আগে ভাইয়াকে নিয়ে গেল। এরপরে লয়ারদেরকে দিয়ে তাকে ফোনে জানানো হয় আর কি যে ভাইয়াকে নিয়ে গেছে। তো উনি শোনার পর থেকে অনেক স্ট্রং ছিল। আসলে কি সে সময় আমাদের কারো বিশ্বাস করার কোনো উপায় ছিল না যে গুম। সবার কাছে মনে হচ্ছে যে আব্বুর রায় কার্যকর করার জন্য ওনাকে নিয়ে যাচ্ছে। তো উনি বারবার আমাদেরকে সান্ত্বনা দিচ্ছিল যে দেখো আমি চলে গেলে আরমান চলে আসবে, ওরা আমার জন্য আরমানকে নিয়ে যাচ্ছে। আবার একটু দুঃখ পাচ্ছিলেন যে আমি যাওয়ার আগে আমার ছেলেকে দেখতে পাচ্ছিলাম না। তো আব্বুর একটা স্ট্রং বিশ্বাস ছিল যে সে ওয়াসিয়াত করে গিয়েছিল তার জানাজাটা ভাইয়া পড়াবে। তো আনফর্চুনেটলি না আমরা কিছু ব্যাপারে খুব নাইভ ভাইয়া, আমরা সব কিছুর পরেও শেখ হাসিনার প্রশাসনকে কিছুটা হলেও মানুষ বা মানবিকতার কিছু না কিছু আছে এরকম মনে করতাম। তো আমার আব্বুর কাছে মনে হয়েছিল আব্বু যদি বলে যে আমার শেষ ইচ্ছা হচ্ছে জানাজা পড়ানো তাহলে ভাইয়াকে ফেরত দিয়ে দিবে। তো আব্বু কিন্তু এই বিশ্বাসেই চলে গেছেন যে আব্বুর জানাজা পড়াইতে ভাইয়া আসবে। মানে আমার মনে হয় আমরা তখনও কেউ বিলিভ করি নাই যে 8টা বছর ভাইয়াকে পাবো না আমরা ওই টাইমটাতে আর কি। আচ্ছা, গুম হওয়ার আগে কোনো ইঙ্গিত পেয়েছিলেন কিনা বা কোনো হুমকি বা সতর্কতা? হ্যাঁ, বারবারই এরকম আসছিল। তো যেমন মানে এর আগে তো হুম্মামকে নিয়ে যাওয়া হলো, এরপরে সবাই একটু বলছিল যে এটা টেনশন হতে পারে। তো তখন যেটা হয় সবাই ইনিশিয়ালি মনে করেছিল আমার বড় ভাইয়াকে নিয়ে টেনশন, কারণ আমাদের কাছে তখন গুম হওয়া মানে কি, এর আগে ভাইয়া তো আসলে ভাইয়া নিজেও গুমের অনেক কেস হ্যান্ডেল করেছেন, অনেককে বের করে এনেছেন। তো সেখানে প্রত্যেকটা কেসে বেশিরভাগ কেসে গুম হওয়া মানুষরা টাকা খেয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। তো আমাদের যেটা চিন্তা ছিল যে এই গুমটা মনে হয় আমার বড় ভাইকে করা হবে। আমার বড় ভাই যেহেতু বিজনেসম্যান ছিল, বড় ভাইয়াকে দেশ থেকে ভাইয়া বাইরে একটা বিজনেসের কাজে যায়, আর আম্মু বলে যে আর ফেরত আসিস না। তো বড় ভাইয়াকে পার করে দিয়ে আমরা মনে করলাম যে আমরা সেফ আছি, কারণ আব্বু মানে ছোটো ভাইয়া তো লয়ার। মানে এই যে এগেন আমরা নাইভ ছিলাম, আমরা ভাবতে যে একটা বেসিক ল তো আছে, একটা বেসিক ইয়া তো আছে। ভাইয়া এরকম কয়েকটা কথা শুনছিল। ইনফ্যাক্ট আমার মনে আছে যে ভাইয়াকে নিয়ে যাওয়ার 2 দিন আগে আম্মুকে ফোনে ভাইয়া বলতেছিল যে আমাকে তো চলে যেতে বলতেছে, আমি কি চলে যাব কি না আম্মু দেশের বাইরে। তো আম্মু বলতেছিল যে এই অবস্থায় যাবি, যা হবে দেখা যাবে ইনশাল্লাহ। সত্যি কথা আমরা এত এক্সট্রিম চিন্তা করি নেই। আম্মু কিন্তু ওই দুঃখটা অনেক দিন পাইছে যে আমি বললে আমার ছেলেটা চলে যেত, আমি থাকতে বলছি তাই রয়ে গেছে। তো তার 2 দিন পরেই তো নিয়ে গেল আর কি। তো চলে যাওয়ার পরে মানে শেষ 2 দিনের কোনো কিছু মনে পড়ে কিনা আপনাদের? মানে ওই সময়গুলো কিভাবে কাটিয়েছেন ভাইয়া? হ্যাঁ, এটা তো আমি সবসময় বলি ভাইয়ার সাথে আমি আর ভাইয়া হচ্ছে পিঠাপিঠি বলতে কি 4 বছর তখন থাকে না ভাই বোনদের মধ্যে, একদম দুজনের যে একটা রিলেশন। আমি আর আমার ভাইয়ার হচ্ছে সবচেয়ে মানে আরমান ভাইয়ার আমার খুবই ক্লোজ রিলেশন। তো ভাইয়াকে যদি নিয়ে যায় তার আগের দিন ভাইয়ের সাথে আমি চরম একটা ঝগড়া করি। তো ঝগড়া করে আম্মুর বাসায় চলে আসি। মানে ভাইয়ার একটা আলাদা বাসা ছিল, যেহেতু ভাইয়া মিরপুরে থাকতে পারছিলেন না। তো আমি ভাইয়ার বাসায় যেয়ে ভাইয়ার সাথে ঝগড়া করে আম্মুর বাসায় চলে আসছি যে থাকবো না তোমার সাথে। তো ভাইয়া বাসায় যেদিন গুম হয় সেদিন সে বাসায় যখন যাচ্ছে ওই সময় আমাকে ফোন করছে, ভাইয়া একটু রোজা রাখছিল, তো ভাইয়া বলতো সুমাইয়া আয় আমরা একসাথে খাই, আমরা আয়, মানে সে খুব আমাকে চেষ্টা করতেছে আনানোর জন্য। আর আমি তার সাথে খুবই একটা রাগ দেখালাম যে না তোমার সাথে আমি খাবো না বলে ফোনটা রাখছি। লিটারালি 2 ঘন্টা পর ভাইয়াকে নিয়ে গেছে। তো আমার ওই জিনিসটা খুবই মানে ভাইয়া ডাকতো যদি মানে থাকে না তখন তো অনেক রকম কষ্ট লাগে আমার কাছে মনে হচ্ছিল, কারণ
ওই বাসাটা তো ওরকম থাকাই না। আমি যদি খেতে রাজি হতাম তাহলে হয়তো আমি আর ভাইয়া মিলে অন্য কোথাও খেতে যেতাম, তাহলে মানে ভাইয়া ওই সময় বাসায় থাকতো না। মানে সবার যে কষ্টগুলো আর কি, এটাও একটা। ওই সময়টা আমার কাছে মনে হয়েছে যে আমি আসলে ছোট ভাইয়া তো অনেক আগে থেকে এরকম রিয়ালিটিগুলো ফেস করে আসা, উনিও কিন্তু আব্বুর মতো আমাদের বোনদেরকে অনেক রিয়ালিটি থেকে দূরে রেখেছিলেন। উনি নিজেই বটগাছ হিসেবে এই আব্বুর যাওয়ার পরের আব্বুর সিচুয়েশনগুলো হ্যান্ডেল করতেন। তো আমার কাছে মনে হচ্ছে যে ভাইয়া চলে যাওয়াতে হঠাৎ করে আমি আবার এইরকম একটা রিয়ালিটির সম্মুখীন হলাম যে ভাইয়া থাকলে তো আমার এগুলো ফেস করতে হতো না অ্যাটলিস্ট। হ্যাঁ, আব্বু ফোন দিয়েছে বেসিক্যালি এটা জানানোর জন্য যে উনি মাফ চাবেন না ডিসিশন নিয়েছেন। তো এটা আর কি যে রাষ্ট্রপতির কাছে চাওয়া কি না চাওয়া এটা তো আমরা জানি চাবেন না, কিন্তু একটা সিস্টেম যে তাদেরকে একদিন সময় দেওয়া হয় রাষ্ট্রপতির কাছে মাফ চাওয়ার জন্য। তো এটা তো তখন তাদের ফ্যামিলিকে ফোন দেওয়ার সুযোগ করে যে উনি কী ডিসিশন নিচ্ছেন এটা ফ্যামিলির সাথে, কারণ ওনাদের বিশ্বাস কি যে ফ্যামিলি হয়তো একটু প্রেশার দিতে পারে যে তুমি মাফ চাও। তো এই জন্য ফ্যামিলিকে ফোন দেয়া করতেছিল। তো আমাকে ফোন দেয় আব্বু কথা বলার জন্য। তো এক ফোনে আব্বু হচ্ছে আমার সাথে বলতেছে যে এটা তো আসলে কোনো ডিসকাশনের ব্যাপার না, আমি তো মাফ চাবো না, এটা জানানোর জন্য আমাকে এক ফোন এসে বলছে। কিন্তু আমি তো একজন জলজান্ত মানুষের সাথে কথা বলছি, যার কবর খোঁড়া, আমি এদিকে আব্বুর খবর খুঁজছি আর কি। তো এই এক্সপিরিয়েন্সটা আমার তখন ফোন রেখে আমি মনে আছে যে আমি অনেকক্ষণ কাঁদছিলাম, বলছিলাম যে ভাইয়া তুমি থাকলে অ্যাটলিস্ট আমাকে এই জিনিসটা আমাকে করতে হতো না আর কি।